আজকে আমরা কথা বলবো একটা ডিজিজ নিয়ে। সেই ডিজিজটার নাম হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। এটা একটা মাইলোপলিবায়ড ডিসঅর্ডার, যেটা হচ্ছে সাধারণত 30 থেকে 80 বছর বয়সের মানুষদের হয়। যে ডিজিজকে আমরা সাধারণত ডিজিজ অফ ওল্ড এজও বলে থাকি অনেক সময়। এই ডিজিজটা হলে সাধারণত হেমাটোপয়েটিক সিস্টেমের ক্ষেত্রে যে 3টা লিনিয়েজ আছে, সেই 3টা লিনিয়েজের প্রত্যেকটাকে সে এফেক্ট করে, কিন্তু মেইনলি এটা ম্যানিফেস্ট হয় গ্র্যানুলোসাইট সিরিজের ক্ষেত্রে, ডাব্লিউবিসি সিরিজের ক্ষেত্রে। এই ডিজিজের একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ফিলাডেলফিয়া ক্রোমোজোম। এই ফিলাডেলফিয়া ক্রোমোজোম হচ্ছে ইট ইজ এ শর্ট এন্ড ক্রোমোজোম 22। এই 22 নম্বর ক্রোমোজোমের যে ব্রেক পয়েন্ট ক্লাস্টার রিজিয়ন, সেখানে ক্রোমোজোম 9-এর একটা ফ্র্যাগমেন্ট জয়েন করে, যেখানের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অ্যাবিএল প্রোটো অনকোজিনটা থাকে। এই বিসিআর অ্যাবিএল জিনই মোটামুটি এই ডিজিজের অনেকটা মেকানিজম হিসেবে কাজ করে। এই বিসিআর অ্যাবিএল ফিউশন জিন যেটা আছে, এটা হচ্ছে 210 কিলো ডালটন। এখানের মধ্যে প্রোটিন এবং টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি আছে এই প্রোটিন জিনের। এই ডিজিজের যে ন্যাচারাল হিস্ট্রি, সেই ন্যাচারাল হিস্ট্রিতে আমরা 3টা ফেজ পাই। একটা হচ্ছে ক্রনিক ফেজ, আরেকটা হচ্ছে এক্সিলারেটেড ফেজ, আরেকটা হচ্ছে ব্লাস্ট ক্রাইসিস। ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে আমাদের এই ক্রনিক ফেজে অবস্থান করে, যেখানের মধ্যে আমরা যদি ট্রিটমেন্ট দিই তবে সেক্ষেত্রে ম্যাক্সিমাম পেশেন্ট এই ক্রনিক ফেজের মধ্যে থেকে যায়। ইউজুয়ালি এই ক্রনিক ফেজটা লাস্টিং করে হচ্ছে 3 থেকে 5 বছর। যদি আমরা টাইরোসিন কাইনেজ ইনহিবিটর দিই তবে সেই ফেজটা আমরা হচ্ছে মোটামুটি নর্মাল লাইফ যে একটা মানুষের এক্সপেকটেশন ততটুকু পর্যন্ত প্রলং করতে পারি। এরপরে যে ফেজটা আছে সেটা হচ্ছে এক্সিলারেটেড ফেজ। এই এক্সিলারেটেড ফেজটা হচ্ছে ইউজুয়ালি দেখা যায় না। এক্সিলারেটেড ফেজ এবং ব্লাস্ট ক্রাইসিস, এই দুইটা যদি ফেজে যদি এই ডিজিজটা প্রোগ্রেস করে তবে সেটা হচ্ছে ডিফিকাল্ট টু কন্ট্রোল। এখন হচ্ছে ব্লাস্ট ক্রাইসিস। এই ব্লাস্ট ক্রাইসিস মানে হলো ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া যেটা আছে সেটা অ্যাকিউট লিউকেমিয়ার মধ্যে কনভার্ট হয়ে যায়। 70% ক্ষেত্রে সেটা হচ্ছে মাইলয়েড লিউকেমিয়াতে কনভার্ট হয়, 30% ক্ষেত্রে সেটা হচ্ছে লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াতে কনভার্ট হয়। এই অবস্থার মধ্যে পেশেন্টকে ট্রিটমেন্ট করা খুবই টাফ এবং হচ্ছে সার্ভাইভাল রেট মোটামুটি অনেক কম। এখন বিষয়টা হচ্ছে, আগে যখন ইমার্টিনিব আমাদের যখন ছিল না, তখন হচ্ছে প্রতি বছর ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার 10% কেস এই ব্লাস্ট ক্রাইসিসে চলে যেত, কিন্তু ইমার্টিনিব থেরাপি দেওয়ার কারণে এখন সেটা হার নেমে এসেছে মাত্র 0.5 থেকে 2.5%। এই পেশেন্টগুলো আমার কাছে কি নিয়ে প্রেজেন্ট করতে পারে? নাম্বার 1 হচ্ছে পেশেন্ট হচ্ছে লিথার্জিক থাকবে, পেশেন্ট হচ্ছে ওজন কমে যাবে, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট থাকবে। কারণ হচ্ছে সিএমএল এর একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে 90% পেশেন্টের ক্ষেত্রে আমরা স্প্লেনোমেগালি পাই, 10% পেশেন্টের ক্ষেত্রে 15 সেন্টিমিটার বিলুতে কোস্টাল কার্টিলেজ পাইতে পারি। এখন হচ্ছে একটা ফ্রিকশন রাপ আমরা পাইতে পারি এক্সামিনেশনের সময়, যেটা হচ্ছে কি স্প্লেনিক ইনফেকশনের ক্ষেত্রে হেপাটোমেগালি থাকতে পারে 50% কেজে, কিন্তু লিম্ফেডেনোপ্যাথি ইজ আনইউজুয়াল। যদি লিম্ফেডেনোপ্যাথি পাই তবে সেক্ষেত্রে আমাদেরকে অন্য ডিজিজ চার্জ করতে হবে। এই ডিজিজের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা প্রথমে যে প্রতিটা হ্যামাটোলজিক্যাল ডিজিজের ক্ষেত্রে প্রথমে আমরা যে ইনভেস্টিগেশন করি সেটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট অ্যান্ড পেরিফেরাল ব্লাড ফিল্ম। এই কমপ্লিট ব্লাড কাউন্টের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি এনিমিয়া ক্রনিক ডিজিজের জন্য আমরা নর্মোসাইটিক নর্মোক্রমিক এনিমিয়া পেতে পারি। আরেকটা হচ্ছে লিউকোসাইট কাউন্ট হচ্ছে 10,000 থেকে 6 লাখ পর্যন্ত হয়ে যেতে পারে। অ্যান্ড দ্য 3 ভাগের 1 ভাগ পেশেন্টের ক্ষেত্রে প্লাটিলেট হচ্ছে 2000 লাখের বেশি পর্যন্ত হইতে পারে, 2 কোটি পর্যন্ত হইতে পারে। এখন সাধারণত পেরিফেরাল ব্লাড ফিল্ম বা আমরা যা দেখি সেক্ষেত্রে মাইলোপ্লাস্টটা হচ্ছে লেস দেন 10% থাকে। যদি এক্ষেত্রে ইওসিনোফিলটা বাড়ে, প্লাটিলেটটাও বাড়ে। আমরা যখন এই পেশেন্টকে যখন ইমার্টিনিব থেরাপি দিই তবে সেক্ষেত্রে ডাব্লিউবিসি কাউন্ট এবং হচ্ছে ব্লাস্ট সেল কাউন্ট অনেকটা কমে যায়, নর্মালে চলে আসে। যদি ব্লাস্ট ক্রাইসিসে চলে যায় তবে সেক্ষেত্রে এই ব্লাস্ট বোন মেরুতে যে ব্লাস্ট সংখ্যা ব্লাস্ট সেল সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। যেহেতু সেল ব্রেকডাউন হচ্ছে, এক্ষেত্রে ব্লাডের মধ্যে ল্যাকটেট ডিহাইড্রোজেন্সটাও বাড়বে, ইউরিক অ্যাসিড লেভেলটাও বাড়বে।
এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা মেইনলি হচ্ছে কি ফেজ বেস ক্রনিক ফেজের ক্ষেত্রে যেটা আছে সেক্ষেত্রে হচ্ছে টাইরোসিন কাইনেস ইনহিবিটর খুব ভালো কাজ করে, এবং টাইরোসিন কাইনেস ইনহিবিটরই হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। এই ফার্স্ট লাইন ট্রিটমেন্টের ক্ষেত্রে টাইরোসিনকে ইমাটিনিব, নিলুটিনিব অ্যান্ড তার হচ্ছে টেজাটিনিব, এটা হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অফ ক্রনিক ফেজ অফ ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। যখন আমরা ট্রিটমেন্ট শুরু করব তখন হচ্ছে জাস্ট 1 মাসের মধ্যে আমাদের যে কমপ্লিট যে ব্লাড কাউন্ট সেটা নর্মালি চলে আসবে, এবং 6 মাসের মধ্যে পেশেন্টের সাইটোজেনেটিক রেসপন্স হবে, মানে ডিসঅ্যাপিয়ারেন্স অফ ফিলাডেলফিয়া ক্রোমোজোম। এটা আমরা হচ্ছে 6 মাস পরে যদি একটা হচ্ছে বোন ম্যারো স্টাডি করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ওখানের মধ্যে কোনো ধরনের ফিলাডেলফিয়া ক্রোমোজোমের সাইন্স নাই। এইটার জন্য আমরা বললাম 6 মাস পরে আমরা একটা বোন ম্যারো করে এটা কনফার্ম করব। এই পেশেন্ট হচ্ছে সাবসিকুয়েন্টলি আমরা হচ্ছে 3 মাস পর পর মনিটর করব রিয়েল টাইম আরটিপিসিআর এর পর বিসিআর, এবিএল, এমআরএনএ যেটা ব্লাড আছে সেটা লেভেল দেখব। আমাদের হচ্ছে টার্গেটটা হচ্ছে বিসিআর, এবিএল ট্রান্সক্রিপ্ট লেভেল যেটা আছে সেটা হচ্ছে 3 to 5 blocks from the baseline and is called the major molecular response। তার মানে হলো আমরা 3 মাস পর পর যে পিসিআর করতেছি সেই পিসিআর করার পরে যদি 3 to 5 blocks যদি কমে যায় বেসলাইন থেকে, তবে সেক্ষেত্রে আমরা মনে করব এই ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের হচ্ছে মেজর মলিকুলার রেসপন্স আছে। এই ক্ষেত্রে টাইরোসিন কাইনেস ইনহিবিটর দেওয়ার পর যদি রেসপন্স যদি না হয় তবে সেক্ষেত্রে আমরা অন্য টাইরোসিন কাইনেস ইনহিবিটর চয়েস করব। সাপোজ ইমাটিনিব দিয়ে কাজ হলো না তবে সেক্ষেত্রে আমরা নিলাটিনিবে প্রেসক্রাইবে চলে যাব। যাদের ক্ষেত্রে ইমাটিনিব কাজ করতেছে না বা ইমাটিনিব হচ্ছে রেজিস্ট্যান্স, যেমন হচ্ছে বিসিআর, এবিএল জিনে যদি মিউটেশন দেখা দেয় তাদের ক্ষেত্রে হচ্ছে টাইরোসিন কাইনেস ইনহিবিটর খুব একটা ভালো কাজ করে না। এই জন্য আমরা যাদের ক্ষেত্রে এই মিউটেশনটা লক্ষ্য করা যায় তাদের জন্য হচ্ছে অ্যালোজেনিক হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, যাদের ক্ষেত্রে টাইরোসিন কাইনেস ইনহিবিটর কাজ করবে না। প্রিভিয়াসলি হাইড্রোক্সি কার্বামাইড অ্যান্ড ইন্টারফেরন ইউজ করা হতো ট্রিটমেন্টের জন্য। যেহেতু মডার্ন ট্রিটমেন্ট টাইরোসিন কাইনেস ইনহিবিটর চলে এসেছে সেই ক্ষেত্রে হাইড্রোক্সি কার্বামাইড এবং হচ্ছে ইন্টারফেরন এখন খুব একটা ইউজ করা হয় না, কিন্তু হাইড্রোক্সি কার্বামাইডটা হচ্ছে এখনো পেলিয়েটিভ ম্যানেজমেন্ট ইউজ হয়, এবং হচ্ছে ইন্টারফেরন হচ্ছে যারা প্রেগনেন্সিতে আছে যাদেরকে আমরা টাইরোসিন কাইনেস ইনহিবিটর দিতে পারি না তাদের জন্য হচ্ছে আমরা ইন্টারফেরন এখনো পর্যন্ত আছে। এরপর হচ্ছে যে বিষয়টা হচ্ছে এক্সিলারেটেড ফেজ এবং হচ্ছে ব্লাস্ট ক্রাইসিস, এই দুইটা ফেজ হচ্ছে কন্ট্রোল করা খুবই টাফ। এই কন্ট্রোল করা টাফ এজন্য আমরা মেইনলি হচ্ছে টাইরোসিন কাইনেস ইনহিবিটর দিই, নিলুটিনিব আর ডেজাটিনিব। যখন হচ্ছে ব্লাস্ট ট্রান্সফরমেশন হয় তবে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এটা কোন ধরনের ব্লাস্ট ট্রান্সফরমেশন হয়েছে, আইদার ইট ইজ মাইলোব্লাস্ট অর লিম্ফোব্লাস্ট। ট্রিটমেন্টের রেসপন্স ডিপেন্ড করে হচ্ছে টাইপের উপর, কারণ হচ্ছে ট্রিটমেন্ট রেসপন্স হচ্ছে লিম্ফোব্লাস্টিক হচ্ছে বেটার দেন হচ্ছে মাইলোব্লাস্টিক। যদি ফার্স্ট লাইন যদি ইমাটিনিব বা অর কোন একটা যদি টাইরোসিন কাইনেস ইনহিবিটর ফেল হয় তবে সেক্ষেত্রে আমরা সেকেন্ড ও থার্ড জেনারেশন টাইরোসিন কাইনেস ইনহিবিটর চলে যাব। ইয়াঙ্গার এবং যাদের হচ্ছে ফিটনেস ভালো আছে তাদেরকে আমরা হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন অ্যালাউ করব। হাইড্রোক্সি কার্বামাইড এবং হচ্ছে অন্য কোনো ধরনের লো ডোজ সাইট্রাবিন আমরা পেলিয়েটিভ ম্যানেজমেন্টে ইউজ করি। একটা পেশেন্টকে যখন আমরা কাউন্সিলিং করব ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার ক্ষেত্রে যারা টাইরোসিন কাইনেস ইনহিবিটর পাচ্ছে তাদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 90% পেশেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে কমপ্লিট সাইটোজেনেটিক রেসপন্স হয়। এই রেসপন্স ফাস্টার হয় সাধারণত নিলুটিনিব এবং ডেজাটিনিবের ক্ষেত্রে। মিডিয়ান সার্ভাইভাল রেট অলমোস্ট ইকুয়াল টু নর্মাল পেশেন্ট। থ্যাংক ইউ।